প্রিয় দর্শক, আজ কথা বলবো প্রতিহিংসা অপ্রত্যাশিত ব্যক্তিবর্গের ক্ষেত্র তৈরি করে দেয় এই বিষয়টা নিয়ে। শুরুতেই যদি বলি, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যেসব রাজনৈতিক দল হারিয়ে গেছে, যেসব রাজনৈতিক নেতা হারিয়ে গেছেন, তাদেরকে কেউ জোর করে হারিয়ে দেন নাই। জনগণ যখন তাদের মন থেকে সেই রাজনৈতিক দল বা ব্যক্তিকে ভুলে গেছে বা স্থান দেয় নাই, তখন তারা হারিয়ে গেছেন। কথাটা কেন বললাম? যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন 90-এর গণঅভ্যুত্থানের পর এরশাদ সাহেব যখন জেলে গেলেন, এই যে জেলে যাওয়ার কারণে মানুষের যে একটা সফট কর্নার জেগেছিল ওনার প্রতি, সেই সফট কর্নার থেকে তিনি তখনকার সময়ে প্রায় হয়তোবা 35টা আসন মনে হয় পেয়েছিলেন। এরপর তাকে জামিন ছাড়া এক নাগাড়ে আরও 5 বছর জেলে রাখা হয় এবং এই লোকটাকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর ফলে কি হলো, তিনি দ্বিতীয়বার নির্বাচনে আবারও প্রায় হয়তোবা 35টার মতোই আসন পেলেন। কিন্তু তিনি যখন মুক্ত হলেন, এরপর তার আর জনপ্রিয়তা বৃদ্ধি পায় নাই। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই লোকটার প্রতি যতদিন প্রতিহিংসা পরায়ণ আচরণ করা হয়েছিল, ততদিন তার প্রতি মানুষের আকর্ষণ আরও বেড়েছিল। কিন্তু লোকটাকে যখন মুক্ত করা হলো, তখন তার যে দুর্বল ব্যক্তিত্ব, সিদ্ধান্তহীনতা, নারী আসক্তি, অর্থলোভ এবং অরাজনৈতিক কর্মকাণ্ড তাকে ধীরে ধীরে জনপ্রিয়তার তলানিতে নিয়ে যায়। এটা গেল একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ দেখেন, যখন বিশেষ করে 1/11-এর পর 1/11 যখন আসলো, তখন রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কিন্তু সাধারণ জনগণের একটা ক্ষোভ ছিল। 1/11 অর্থাৎ সেনাবাহিনী সমর্থিত সরকার আসার পর কোনো দেশের জনগণ যদি মিষ্টি বিতরণ করে, তাহলে বুঝতে হবে এটা রাজনৈতিক দলগুলো বা নেতৃবৃন্দের ব্যর্থতা ছিল। এবং মানুষ আশা করেছিল যে 1/11-এর সময় মানুষ নতুন কিছু পাবে। কিন্তু যখন দেখা গেল সেনাবাহিনীর লোকজন রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা শুরু করলো, এর ফলে হিতে বিপরীত হলো। কোনো নতুন খুব বেশি পরিবর্তন আসে নাই, শুধু রাজনৈতিক দলের পরিবর্তন হলো। তো রাজনৈতিক দলের পরিবর্তনের পরে আসলো কারা? আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আসার পরে তারা যেটা করলো, তারা সেই 1/11-এর সরকারের ধারাবাহিকতার আলোকেই তারা রাজনৈতিক মামলাগুলোকে এমনভাবে সাজালো যেন তারেক জিয়া দেশে আসতে পারে নাই। এইরকম একটা ব্যবস্থা করে রাখলো আওয়ামী লীগ। কিন্তু এই আওয়ামী লীগ যদি তারেক সাহেবকে দেশে আসতে দিত, তাহলে তারেক সাহেবের ব্যাপারে সেই হাওয়া ভবন ভিত্তিক যেসব দুর্নাম ছিল, সেগুলো কিন্তু মানুষের মনে জাগ্রত থাকতো। তারেক সাহেব মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াটা খুব কঠিন ছিল। কিন্তু তিনি যেহেতু দেশে আসতে পারেন নাই, বেগম জিয়া দেশে ছিলেন, তো এই যে দেশে আসতে পারেন নাই, এই যে একটা সিম্পেথি মানুষের ভিতরে কাজ করলো, সেই সিম্পেথির কারণে ধীরে 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 তিনি কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে শুরু করলেন। সর্বশেষ যত বিতর্কই হোক, যত সন্দেহজনক নির্বাচনই হোক, তিনি দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। এর পাশাপাশি
জামাতকে বারবার নিষিদ্ধ, জামাতের মিছিল মিটিং করতে না দেওয়া। এর ফলে দেখা গেল কি, বাংলাদেশের মানুষ, যে দেশের মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেই দেশের মানুষেরও জামাতের প্রতি একটা দুর্বলতা জাগ্রত হলো। তো এই ঘটনাগুলো দিয়ে আমরা কি দেখালাম, যে প্রতিহিংসা করে কাউকে থামানো যায় না, বরং তার জনপ্রিয়তা বেড়ে যায় এবং কখনো কখনো অপ্রত্যাশিত লোকের অবস্থান শক্ত হয়। এবারে আসি, এই যে 24-এর অভ্যুত্থান বলেন আর যাই বলেন, এর ফলে যদি সাথে সাথে নির্বাচন হতো তাহলে কি হতো বলে? আওয়ামী লীগ নিশ্চয়ই পরাজিত হতো। কিন্তু সাথে সাথে নির্বাচন না দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি ঘরে এই যে অত্যাচার নিপীড়ন করা হলো, এরপর দেখা গেল কি, আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সিম্পেথি জাগা শুরু হলো। এই সিম্পেথিটা ধীরে ধীরে বাড়তে থাকলো। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যেভাবে একটা নির্বাচন হলো, নির্বাচিত সরকার যারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিল তারাও সংসদে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনানুগ ব্যবস্থা নিল। এই আওয়ামী লীগের সভানেত্রীর প্রতি অনেকের ক্ষোভ ছিল, বিশেষ করে 3টা বিতর্কিত নির্বাচনের জন্য। তার সততা নিয়ে কোনো ক্ষোভ ছিল না, তার দেশপ্রেম নিয়ে কোনো ক্ষোভ ছিল না, উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সাহসী সিদ্ধান্তে কোনো ক্ষোভ ছিল না, কিন্তু নির্বাচন নিয়ে অনেক ক্ষোভ ছিল সাধারণ জনগণের। এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ছিল যারা শত শত কোটি টাকা দুর্নীতি করেছে। যদি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দেওয়া হতো তাহলে এই দুর্নীতিগ্রস্ত নেতারা কোনোদিনই আওয়ামী লীগে স্থান করে নিতে পারত না। নতুন নেতৃত্ব বিকশিত হতো এবং স্থান করে নিত। কিন্তু এই প্রতিহিংসার কারণে, আওয়ামী লীগকে স্থান করে না দেওয়ার কারণে যেটা হচ্ছে, এই যে দুর্নীতিপরায়ণ লোকজন, তাদের প্রতি যে হিংসা, এটা ম্লান হয়ে যাচ্ছে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, ভবিষ্যতে যদি বর্তমান রাজনীতি যেভাবে চলছে এভাবেই চলে, তাহলে ভবিষ্যতে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তাহলে মানুষ আওয়ামী লীগকে ভোট না দিলেও, নৌকাকে ভোট না দিলেও শেখ হাসিনাকে ভোট দেবে। এর কারণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনার জনপ্রিয়তা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে লাভটা কি হলো? এই যে লক্ষ লক্ষ মানুষ রাজপথে মিছিল করে শেখ হাসিনার পতন ঘটালেন, প্রতিহিংসার কারণে তিনি যদি আবার পুনরায় ক্ষমতায় আসেন, তাহলে তো এই গণঅভ্যুত্থান ভুল প্রমাণ হলো। এবং শেখ হাসিনা যখন আসবেন, তখন এই যে শত শত কোটি টাকা যারা চুরি করে পাচার করছে বা রাজনীতি করছে, তারাও দেখবেন তাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে। তাহলে আলটিমেটলি দেশের লাভ হলো না লস হলো? তাই এই প্রতিহিংসা বাদ দিয়ে রাজনীতিকে রাজনীতির মতো চলতে দেওয়া উচিত এবং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদরা প্রতিহিংসার কারণে, সংকীর্ণ মানসিকতার কারণে তারা দেশটাকে বিসর্জন দিয়ে দিচ্ছেন। যেভাবে এই যে বাটফার ইউনুস একটা চুক্তি করলো, এই চুক্তিটা হচ্ছে মীর জাফর এবং রবার্ট ক্লাইভ 1757 সালে যে গোলামি চুক্তি করেছিল তার চেয়েও ভয়ানক। এবং এই গোলামি চুক্তির বহন যারা করবে তারাও গোলামির ধারাবাহিকতা নিয়ে চলতে হবে। আরেকটা শেষ কথা বলি, আমাদের দেশের মানুষের ইদানিংকালে পাকিস্তানের প্রতি একটা আলাদা প্রীতি জন্মেছে। স্পষ্টভাবে বলে দিই, ধর্মীয় প্রীতি দিয়ে কোনো জাতি, কোনো দেশ মাথা তুলে দাঁড়ায় না। ধর্মীয় প্রীতি দিয়ে কিছু সহজ সরল আহাম্মক বুকা মানুষকে খুশি করে বুটের রাজনীতিতে জ্ঞান নেওয়া যেতে পারে সাময়িক সময়ের জন্য। পাকিস্তানের নিজেরই কিছু নাই,
আপনাদের দিবেটা কি? তো ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে প্রীতি দেখালে দেশের সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না। তাই বাস্তবভিত্তিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত সমৃদ্ধি করা যায় এমন দেশগুলোর পিছিয়ে পিছিয়ে ঘুরেন, দেখবেন ভবিষ্যতে কাজে লাগবে। প্রিয় দর্শক, আমি মনে করি আজকের আলোচনাটা আপনাদের সামান্য তথ্য দিয়ে থাকলেও আনন্দ পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।